5 হাওড়া বর্ধমান লোকাল ভায়া কর্ড দুপুর 1টা বেজে 29 মিনিটে 6 নম্বর প্ল্যাটফর্ম। বছর 30-এর তরুণ যুবক স্বাধীন চক্রবর্তী একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইঞ্জিনিয়ার। এখনো পর্যন্ত সে অবিবাহিত। তবে এই স্বাধীনের একটি অদ্ভুত শখ আছে। সে সময় হলেই মাঝে মধ্যে সম্পূর্ণ একাকী বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার তার গন্তব্যস্থল সিমলাগড়। কিন্তু সত্যি কি আদৌ সিমলাগড় গিয়ে পৌঁছতে পারবে সে, নাকি এবার মাঝপথে তার সঙ্গে কোনো এক ভয়ানক অভিজ্ঞতা হবে? এক পূর্ণিমার রাত যে ঠিক কতটা আতঙ্কের হয়ে উঠতে পারে তার ধারণার পুরোপুরি বাইরে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুলেখক সুরজিৎ ঘোষের কলম ধরে অল ডে সাসপেন্সের নিবেদনে আজ আপনি শুনতে চলেছেন গা ছমছমে ভয়ের গল্প, রাতের ট্রেনে লোডশেডিং। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। তবে মনে রাখবেন, আমাদের আজকের নিবেদনের এই গল্পের সমস্ত ঘটনাবলী লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবে কোথাও এই গল্পের সঙ্গে কোনো কিছুর মিল নেই। যদি এই গল্পের কোনো অংশে বাস্তবের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় তাহলে তা নিতান্তই কাকতালীয়। আশা রাখব শ্রোতা বন্ধুরা আজকের নিবেদনের এই গল্পটি শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে রাতের ট্রেনে লোডশেডিং। বাহ, একেবারে সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। যাই, ঝটফট এবার বরং টিকিটটা কেটে আসি। নিজের যাবতীয় ব্যাগপত্র, লাগেজ, ট্রলি ব্যাগ সমস্ত কিছু নিয়ে স্টেশনে এসে উপস্থিত হল স্বাধীন চক্রবর্তী। প্রায় বছর 30-এর তরতাজা যুবক পুরুষ স্বাধীন এখনো পর্যন্ত অবিবাহিত। লম্বা গঠনের, ছিমছাম পাতলা গোছের চেহারা, মাথার চুল কোঁচকানো, চোখের ওপর সর্বক্ষণের জন্য বসানো থাকে গোল ফ্রেমের চশমা, মুখমণ্ডলে হালকা গোঁফ দাড়ির আবরণ, পরনে তার একখানি সবুজ রঙের টি শার্ট যেটা ইন করা রয়েছে এবং নীল রঙের জিন্স প্যান্ট। গলায় ঝোলানো আছে একটি অত্যন্ত দামি কোম্পানির DSLR ক্যামেরা। স্বাধীন পেশায় একজন বেসরকারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার। বাড়িতে রয়েছে তার বৃদ্ধ বাবা এবং মা। সে এখনো বিবাহ করেনি, তবে বিবাহের জন্য জোর কদমে পাত্রী নির্বাচন প্রক্রিয়া চলছে। এ যুগের ছেলে হয়েও স্বাধীন লাভ ম্যারেজের দিকে যেতে চায়নি। আসলে ওই মেকি দুদিনের চ্যাট, প্রেম, তারপর ব্রেকআপ, এই সমস্ত কিছু একেবারেই ভালো লাগে না তার। এই যুগের অনলাইন প্রেমের অধিকাংশটাই এইরকমই হয়। স্বাধীনের কাছে প্রেম মানে এক পবিত্র জিনিস। ভোরের আলোয় সদ্য ফোটা পদ্মের মতো পবিত্রতা, স্নিগ্ধতা পেতে চায় স্বাধীন তার জীবন সঙ্গিনীর কাছ থেকে। স্বাধীনের একটা অদ্ভুত শখ হলো সে মাঝে মধ্যেই কাজের ছুটি পেলে কিংবা কাজের প্রেশার কম থাকলে এদিক ওদিক দূরে কোথাও ঘুরতে চলে যায়, সম্পূর্ণ একলা আর একাকী। এই যেমন আজ সে বের হয়েছে সিমলাগড় নামে এক পাহাড়ি ছোট্ট গ্রামে যাওয়ার জন্য। সেখানে প্রায় 1 সপ্তাহের মতন থেকে তারপর আবার কামব্যাক করার সিদ্ধান্ত। ট্রেনের টিকিট কাটতে না কাটতেই অ্যানাউন্সমেন্ট হলো যে ট্রেন আসছে। 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে ছুটে আসছে তার ট্রেন। সমস্ত ব্যাগপত্র হাতের কাছে নিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো স্বাধীন। ট্রেন থামতেই সে ট্রেনের একটা বেশ ফাঁকা গোছের কামরায় উঠে জানালার ধারে একটা সিট দখল করে বসল। তারপর হাত ঘড়িটার দিকে তাকিয়ে স্বাধীন দেখল ঘড়ির কাঁটা ইতিমধ্যেই রাত্রি 10টার ঘর ছাড়িয়ে গিয়েছে। প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজে উঠতেই ফোনটা বের করে সে দেখল বাড়ি থেকে ফোন আসছে। ফোন রিসিভ করে তা কানের কাছে নিয়ে গিয়ে স্বাধীন বলল, হ্যালো। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি ট্রেনে উঠে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, বসার সিটও পেয়ে গেছি। আরে এই ট্রেনটা একেবারে ফাঁকা, কামরাটায় সেরকম লোকজন মানুষের ভিড়ভাট্টা নেই। না না না, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, আমি আবার নেমে ফোন করবক্ষণ, চিন্তা করো না তুমি, ওষুধগুলো খেয়ে শুয়ে পড়ো। ব্যাগের চেইন খুলে ব্লুটুথ হেডফোনটা বের করে
সেটা কানে গুজল স্বাধীন। তারপর বেশ কিছু পুরনো দিনের গান চালিয়ে দিল। জানালা দিয়ে বাইরের দিকে এক ঝলক তাকাতেই প্রকৃতির অপূর্ব অবর্ণনীয় সৌন্দর্যে ভরা রাত্রির দৃশ্যপট তার চোখে পড়ল মুহূর্তে। আকাশের বুকে আস্ত গোল থালার মতো চাঁদ উঠেছে। আজকাল করেই হয়তো পূর্ণিমা। চাঁদের ঝলমলে রূপলি জ্যোৎস্নার আলো চাল ধোয়া সাদাটে জলের মতো সমগ্র ধরাতলের ওপর নেমে এসেছে। চতুর্দিক এক অদ্ভুত মোহময়ী চাঁদনি আলোয় পরিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও অন্ধকার বলে কিছু নেই। দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনটার সাথে যেন সামঞ্জস্য বজায় রেখে আকাশের বুকে মুখ তুলে চেয়ে থাকা চাঁদ এবং শত শত নক্ষত্রপুঞ্জগুলিও ছুটে চলেছে সামনের দিকে। কত শত অচেনা অজানা গ্রাম, শহরতলি সবকিছুকে পেরিয়ে ট্রেনটি ঝমঝম শব্দে এগিয়ে চলেছে। সামনে ধু ধু মাঠ ঘাট, গুল্ম লতাপাতার ঝোপ জঙ্গল সাই সাই করে যেন পেছনের দিকে দৌড়ে যাচ্ছে। স্বাধীনের এবার নজর গেল ট্রেনের একেবারে দরজার কাছে। সেখানে বসে রয়েছে একজন বয়স্ক মানুষ, মুখে পচর পচর করে পান চিবুচ্ছে। আরেকজন অল্প বয়সের তরুণ যুবক বসে ফোনে কথা বলে চলেছে। সামনে সমগ্র কামরাটির মধ্যে কেবলমাত্র এই দুইজন মানুষ ছাড়া আর কেউ নেই। বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আর মৃদু শব্দে গান শুনতে শুনতে দুই চোখের পাতা জুড়ে একসময় ঘুম নেমে এলো স্বাধীনের। সারা দিনের অনেক পরিশ্রম দৌড়ঝাঁপ করার কারণে একসময় ঘুমিয়ে পড়ল সে। গভীর রাতে আচমকা চলন্ত ট্রেনটা একটা প্রবল ঝাঁকুনির সাথে থেমে গেল। স্বাধীনের মাথাটা সামনে থাকা লোহার রডের সাথে ঠুকে যেতেই মুখ থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। ঘুমের রেশটা কেটে যাওয়া মাত্রই স্বাধীন দেখল সমগ্র ট্রেনের কামরা বর্তমানে পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে। বৈদ্যুতিক বাতিগুলো আর জ্বলছে না। জানলা দিয়ে তির্যকভাবে এসে পড়েছে চাঁদের চাঁদনি আলো, আর সেই আলোতে এবারে যা দেখল তাতে স্বাধীন পুরোপুরি অবাক হয়ে গেল। তার বিস্ময়ের আর কোনো অন্ত রইল না। এ কি করে সম্ভব? আমি যা দেখছি তা কি ঠিক, নাকি এ আমার চোখের ভুল? না, এক্ষুনি একবার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে দেখি তো। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে কামরার মধ্যে সেই আলো ফেলতেই স্বাধীনের মেরুদণ্ড দিয়ে একটা কনকনে চোরা রক্তের স্রোত দ্রুত বেগে নেমে গেল নিচের দিকে। এতটুকু চোখে ভুল দেখছে না সে। সত্যি কামরাটা এখন পুরোপুরি ফাঁকা। যেই দুইজন অচেনা মানুষ তার সহযাত্রী হয়েছিল তারা এখন আর বর্তমানে এই কামরার মধ্যে উপস্থিত নেই। কিন্তু সেটা একেবারেই আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় যেটা, তা হলো সমগ্র কামরাটা যেন কোনো অদ্ভুত মায়া বলে তার রূপ পরিবর্তন করেছে। এই কামরা যেন এখনকার নয়, বরং আজ থেকে বহু বহু শতাব্দী আগের কোনো ট্রেনের কামরা। গোটা কামরাটা বড় বড় মাকড়সার ঝুলে পরিপূর্ণ। সমস্ত সিটের উপর মোটা পুরো ধুলোর আস্তরণ পড়ে গিয়েছে। ট্রেনের কামরার সবটুকু রং উঠে গিয়ে মরচে ধরেছে সব জায়গায়। একটা বিশ্রী ভ্যাবসা সোঁদা গন্ধ ঠেকল স্বাধীনের নাকে। একটা অজানা আতঙ্কে তার বুকটা কেঁপে উঠল। কোনো রকমে ফোনটা বের করল সে। খানিকটা বিরক্তির সাথেই বলল, আর ধুর, কি মোবাইলে যে এতটুকু টাওয়ার নেই। হে ভগবান, আমি কোন বিপদে পড়লাম! তার উপর আবার এমন রাত বিরেতে। আর ট্রেনটা এরকম অদ্ভুতভাবে বদলে গেল কি করে? ট্রেনের যা জরাজীর্ণ বেহাল দশা দেখছি, তাতে তো মনে হচ্ছে এই ট্রেন এখনকার সময়ের নয়, যেন আজ থেকে বহু বহু বছর আগের। যে ঘটনা আমার সাথে ঘটছে তা কি সত্যি বাস্তবে ঘটছে, নাকি সবই আমার মনের ভুল ভ্রান্ত ধারণা? না না, ভুল হবে কি করে?
আমি তো পুরোপুরি সজ্ঞানে রয়েছি। নেটওয়ার্ক না থাকার কারণে কাউকে ফোনও করতে পারছি না। লোকেশনটা আসলে ঠিক কোথায় সেটাও তো সার্চ করে দেখতে পাচ্ছি না। এ কোন অদ্ভুত জায়গায় এসে পড়লাম রে বাবা। ট্রেনের এই অবস্থা হলো কি করে তা স্বয়ং ভগবান জানেন। আমি যে কি কুলক্ষণে ঘুমোতে এলাম, এখন মনে হচ্ছে জেগে থাকলেই ভালো হতো। প্রচণ্ড বিরক্তির সাথে কথাগুলো বলল স্বাধীন। জীবনে যে কখনো তাকে এই রকম এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হবে তা সে কখনোই কল্পনা করতে পারেনি। এই ঘটনার কি ব্যাখ্যা দেবে সে? সেই কথা তার বোধগম্য হল না। সমস্ত বাস্তব বোধবুদ্ধি, যুক্তি, তর্ক সবকিছু যেন গুলিয়ে যেতে আরম্ভ করল তিলে তিলে। একটা সম্পূর্ণ স্বাভাবিক ট্রেনের কামরায় চেপে পরিষ্কার পরিচ্ছন্ন সিটের ওপর বসে সে ঘুমিয়েছিল। অথচ ঘুম থেকে যখন চোখ খুলল তখন দেখল সেই কামরাটা পুরোপুরি ধূসর ধুলোয় জর্জরিত, এবং এখনকার সময়ের নয়, যেন বহু বছর আগের। এই ঘটনার কথা সে যদি অন্য কোনো সুস্থ মানুষকে বলে তাহলে তো তারা তাকে নির্ঘাত পাগল বলে গণ্য করবে। স্বাধীন বুঝতে পারল এইভাবে চুপ করে হাত পা গুটিয়ে এরকম অসহায় অবস্থায় তার বসে থাকলে একেবারেই চলবে না। এখনও সে সম্পূর্ণ সুস্থ আর অক্ষত রয়েছে, তার জিনিসপত্র কিছুই চুরি যায়নি। তাকে এখনই দ্রুত কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। কেউ কি আছেন এই ট্রেনের মধ্যে? কেউ কি আছেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। বেশ কয়েকবার উচ্চ কণ্ঠে ডাকাডাকি করার পরেও স্বাধীনের প্রশ্নের কোনো উত্তর ভেসে এলো না। সমগ্র জায়গাটা যেন নীরবতার অতল সমুদ্রে তলিয়ে গেছে। স্বাধীন বুঝতে পারল যে তার আশঙ্কাটাই সঠিক। এই পরিত্যক্ত ট্রেনের মধ্যে বর্তমানে এখন সে ছাড়া আর কেউ নেই। না না, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে এক্ষুনি। এক মুহূর্ত এখানে থাকলে চলবে না। এ সকল ভুতুরে ঘটনা কি সব যে ঘটছে তার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু এই ট্রেনের মধ্যে আমি এক মিনিটও থাকবো না। কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে উঠতে পারলেই কাল সকালে সোজা বাড়ি ফিরে যাব। যেমন ভাবনা ঠিক তেমনটাই করল স্বাধীন। তড়ি ঘড়ি সে তার নিজের সমস্ত ব্যাগপত্র নিয়ে নেমে এলো নিচে। কিন্তু নিচে নেমে আসতেই সে চারিদিকে তাকিয়ে পুরোপুরি অবাক হয়ে গেল। যত দূর চোখ যায় তত দূর মানুষের জনবসতির বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। সব কিছু ফাঁকা, কেবলই ফাঁকা। একটি সরু মাটির মেঠো রাস্তা ময়াল সাপের মতো আঁকা বাঁকা ভাবে চলে গিয়েছে সামনের দিকে। রাস্তার দুই ধারে থাকা গুল্ম লতাপাতা আর কাঁটাওয়ালা গাছের ঝোপগুলো ঠান্ডা দক্ষিণা বাতাসে বারবার নড়ে উঠছে। শীতল বাতাসের স্পর্শে স্বাধীনের সমগ্র শরীরের লোমকূপ একটা একটা করে খাড়া হয়ে উঠল। সে কিছুতেই বুঝতে পারল না যে এমন গরমের সময় এত ঠান্ডা বাতাস এলো কোথা থেকে। কেমন যেন গাটা ছমছম করে উঠল স্বাধীনের। হৃদয় জুড়ে একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল। প্রকৃতি যে এত বিপুল পরিমাণে নীরব হতে পারে তা স্বাধীনের ধারণার সম্পূর্ণ বাইরে। নীরবতার মাত্রা আজ যেন একটু অস্বাভাবিক রকমের বেশি। কোথাও কোনো আওয়াজ হচ্ছে না, অথচ এরকমটা হবার কথা কখনোই নয়। নৈশ প্রকৃতিরও কিছু কিছু নিজস্ব শব্দ থাকে। এই যেমন ঝিঁঝি পোকার ডাক, শিয়ালের গর্জন, জলা জমি থেকে ব্যাঙের ডাক, কীটপতঙ্গের আওয়াজ, আরও কত কি। অথচ এইরকম একটা গ্রাম্য পরিবেশে এসে উপস্থিত হবার পরেও সেরকম কোনো আওয়াজ তার কানে এসে ঠেকল না। চাঁদের বানভাসী জ্যোৎস্নার আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে উঠেছে। সমস্ত চরাচর দিনের আলোর মতন পরিষ্কার। এখন এই রাস্তাটা ধরে এগোনো ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এই রাস্তাটা ধরে খানিকটা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি, যদি কোনো গ্রাম কিংবা মানুষের দেখা পাই তাহলে আজকে রাতটা তার কাছে আশ্রয় চাইব। প্রয়োজনে টাকা পয়সা লাগলে দেব, তাতে কোনো আপত্তি নেই। এই কথা বলে নিজের সমস্ত ব্যাগপত্র টানতে টানতে
স্বাধীন এগিয়ে চলল সেই একমাত্র সরু মেঠো কাঁচা মাটির পথ ধরে। অল্প কিছুটা এগিয়ে আসার পর কি মনে হতেই একবার পেছন ফিরে তাকাতেই সে দেখল পিছনের দৃশ্যপট পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে সাদা সাদা কুয়াশার মতন কিছু আস্তরণে। সেই গাঢ় কুয়াশার চাদর ভেদ করে রেল লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে আর দেখা যাচ্ছে না। বৈশাখ জ্যৈষ্ঠের ভীষণ গরমে যখন মানুষের প্রাণ অষ্টাগত হয়ে ওঠে, তখন যে এমন ধারা পৌষ মাঘ মাসের মতো ঠান্ডা আবহাওয়া কিংবা কুয়াশার সৃষ্টি কিভাবে হতে পারে তা সত্যি তার অজানা। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করার প্রয়োজন হয়নি, কারণ চাঁদের জ্যোৎস্নাতে গোটা পথ পুরোপুরি আলোয় আলোকিত হয়ে উঠেছে। একটু ভয় ভয় করল স্বাধীনের, যদিও ভয় পাওয়াটাই ছিল অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এরকম এক অদ্ভুত আদি ভৌতিক সম্পূর্ণ অচেনা পরিবেশের মধ্যে রাতের বেলায় সে একলা হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে তা সে নিজেও জানে না। সামনে এগিয়ে গিয়ে কি দেখবে তাও তার অজানা। সুতরাং এমতো অবস্থায় ভয় পাওয়াটাই ছিল স্বাভাবিক। কে কে ওখানে? রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় আচমকা স্বাধীনের মনে হল পার্শ্ববর্তী ফাঁকা জমির মধ্যে থাকা গুল্ম লতাপাতার মস্ত বড় ঝোপঝাড়ের ভেতর থেকে কে যেন একটা মুখ বের করে তার দিকে তাকিয়েছিল। এক ঝলকের জন্য হলেও স্বাধীন পরিষ্কার দেখেছে সেই মুখ কোনো একটা মানুষের। অল্প কিছু সময়ের জন্য সে স্পষ্ট দেখেছে একটা কালো কুচকুচে চেহারার মানুষ যেন বিস্ফারিত নয়নে গুল্ম লতাপাতার সবজেটে ঝোপ থেকে মুখ বের করে নজর রেখেছিল তার প্রতি। তবে সেই মানুষটির চোখ দুটি কি ভীষণ রকমের উজ্জ্বল এবং রক্তের মতন টকটকে গাঢ় লাল। এরকম লাল চোখ কি কখনো কোনো মানুষের হতে পারে? স্বাধীনের উঁচু গলায় কে কে বলে প্রশ্ন করা মাত্রই সেই লোকটি ঝপ করে যেন নিজের মুখটা পুনরায় ঢুকিয়ে নিল ওই গুল্ম লতাপাতার ঝোপের মধ্যে। স্বাধীনের প্রশ্নের কোনো উত্তর এলো না। প্রকৃতি যেমন নীরবতায় পরিপূর্ণ হয়েছিল, তার নীরবতা বজায় থাকল ঠিক পূর্বের মতোই। কম্পমান হাতে বুকের মধ্যে বড় আশা নিয়ে প্যান্টের পকেট থেকে একবার ফোনটা বের করল স্বাধীন। যদি একটিবার ফোনের টাওয়ার ফিরে আসে তাহলে অন্তত সে কাউকে ফোন করে সাহায্য চাইতে পারবে, এই লোকেশনটাও সার্চ করতে পারবে। কিন্তু ফোনের উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকাতে তার মুখ জুড়ে ছড়িয়ে পড়ল এক রাশ হতাশা আর দুশ্চিন্তার কালো ছায়া। না, এখনো ফোনের মধ্যে এতটুকু নেটওয়ার্ক নেই। স্বাধীনের ভয় হলো। তার সাথে বেশ অনেকগুলো টাকা রয়েছে সঙ্গে, কিছু দামি জিনিসপত্র আছে, মোবাইল আছে। তাহলে কি কোনো চোর ডাকাতের হাতে পড়ল নাকি? আজ যে তার অদৃষ্টে কি বিপর্যয় লেখা আছে তা ভগবানই জানেন। রাস্তার ধার থেকে একটা বেশ মোটা শক্ত গোছের লাঠি হাতের নাগালে পেয়ে গেল সে। সেটা তুলে নিল স্বাধীন। এখন এটাই তার আত্মরক্ষার একমাত্র এবং প্রধান অস্ত্র। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, এখানে কি সত্যি কেউ আছো যে আমাকে অনুসরণ করছো? দেখো, তোমার মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে বিষয়টা কিন্তু খুব একটা লাভজনক কিংবা ভালো হবে না। আমার হাতে এই শক্ত মোটা লাঠিটা দিয়ে আমি তোমার অবস্থা খারাপ করে দিতে পারি, সেই ক্ষমতা আছে আমার। আমি নিয়মিত জিমে যাই, আমার বডি পুরো ফিট, তাই আমার সাথে তুমি এঁটে উঠতে পারবে না কিছুতেই। আমার পিছনে না আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়াও আমার ব্যাগের মধ্যে কিন্তু কিচেন নাইফ রয়েছে, আত্মরক্ষার প্রয়োজনে সেটিও আমি বার করতে পারি। মনের মধ্যে একটা দুরু দুরু ভয় কাজ করলেও বাইরে সেই ভয়ের বিন্দুমাত্র বহিঃপ্রকাশ না করে বুদ্ধিমান স্বাধীন বেশ খানিকটা সাহসিকতার সাথে উচ্চ কণ্ঠে কথাগুলি বলে নিজের উপস্থিত বুদ্ধির পরিচয় দিল। সে এক মস্ত বিপাকে পড়েছে। এই পরিস্থিতিতে তার কিছুই করার নেই। রাতটা তাকে যেভাবেই হোক কাটাতেই হবে। যতক্ষণ না ভোরের আলো ফুটছে ততক্ষণ সে কিচ্ছু করতে পারবে না। তাই এখন একমাত্র এই লাঠি
আর ব্যাগের মধ্যে থাকা ছুরিটাই ভরসা। এক রাশ দুশ্চিন্তা মাথায় নিয়ে আবার হাঁটতে আরম্ভ করল স্বাধীন। একদল কনকনে শীতল বাতাস সমগ্র ফাঁকা প্রান্তর জুড়ে বেশ কয়েকবার পাক খেয়ে যেন ঝাঁপিয়ে পড়ল তার উপর। মাথার উপরের আকাশে একটা রাতচরা পাখি কর্কশ শব্দে চিৎকার করতে করতে মিলিয়ে গেল কোথায়। পাখিটার ওই চিৎকারে বুকটা কেমন যেন ধক করে লাফিয়ে উঠল স্বাধীনের। রাতচরা পাখিটার চিৎকারে কেমন যেন একটা অশনি বার্তা মিশেছিল। এখান থেকে বহু দূরে শুকনো মরা খাল রয়েছে। সেই খালপাড়ের ধারে নুইয়ে পড়া বাঁশ গাছের তলা থেকে একদল রক্তলোভী শেয়াল হুঙ্কার ছড়ালো সমাবেতভাবে। স্বাধীন টের পেল তার কপাল সহ হাতের তালু পায়ের পাতা ঘামতে শুরু করেছে। পরিবেশ এত ঠান্ডা হওয়া সত্ত্বেও ভিতরের গেঞ্জিটা পুরোপুরি ভিজে সপসপ করছে। কে কে ওখানে? কোনো একটা কিছুর আওয়াজ আসতেই আতঙ্কিত অবস্থায় চকিতে ঘাড় ঘুরিয়ে পিছন পানে তাকাতেই স্বাধীন দেখল বেশ কয়েকটা ছায়ামূর্তি যেন তাকে অনুসরণ করে ধীর পায়ে এতক্ষণ যাবৎ এগিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করেই সে পেছন ফিরে তাকানো মাত্রই বাতাসের সাথে যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। চোখের দৃষ্টি বেশ কিছুটা সংকুচিত করে চারপাশের প্রতি একবার ভালোভাবে নজর বুলিয়ে নিল সে। না, এখন আর কোথাও কেউ নেই। তবে কারা যেন তাকে ধাওয়া করে এগিয়ে আসছিল তারই পিছু পিছু। স্বাধীন আর চোখে কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করেছে লম্বা লম্বা বিভৎস ঢ্যাঙা চেহারার কতগুলি ছায়ামূর্তি তাদের লম্বাটে পা ফেলে এগিয়ে আসছিল তারই দিকে। আর সেই সবকটি ছায়ামূর্তির চোখগুলো বিভৎস রকমের উজ্জ্বল এবং রক্তের মতো গাঢ় লাল। ভয়ের চোটে দাঁত কপাটি লেগে যাওয়ার উপক্রম হলো তার। হাড়ে যেন কাঁপুনি ধরল। স্বাধীন বুঝল এরকমভাবে যদি আর কিছুক্ষণ চলতে থাকে তাহলে তার স্নায়ু হয়তো আর এই বিপুল চাপ সহ্য করতে পারবে না। সে জ্ঞান হারাবে। কিন্তু জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লে যদি আর কোনোদিন সে সূর্যের আলো না দেখতে পায়, যদি আর বাড়ি ফেরা না হয় তার, তখন কি হবে? কিছুতেই না। অজ্ঞান হয়ে পড়লে কোনোভাবেই চলবে না। তাকে সাহসের সাথে আজকের এই আতঙ্কময় রাত অতিবাহিত করতে হবে। বিপদের সময় ঘাবড়ে গেলে চলে না, বরং মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয়। আরো কয়েক পা এগিয়ে আসার পর এই প্রথমবার স্বাধীনের থমথমে মুখটায় একটা অকৃত্রিম প্রাণোচ্ছল হাসির হালকা আভা ফুটে উঠল। ওগুলো কি? দূরে বেশ কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে না? তার মানে কি দূরে কোনো গ্রাম রয়েছে? আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আর কোনো ভয় নেই। আমি মানুষের কাছাকাছি লোকালয়ে চলে এসেছি। যে কোনো মানুষ নিশ্চয়ই আমার এমন বিপদের কথা শুনে মানবিকতার খাতিরে সাহায্য করবেই। দরকার হলে আমি তাদের হাতে পায়ে ধরে আজকের বাকি রাতটুকুর জন্য আশ্রয় চাইব। বাইরের এত ভয়ানক পরিবেশের মধ্যে থাকা আমার পক্ষে আর সম্ভব হবে না। বেশ কিছু ছোট বড় নানান মাপের মাটির কুঁড়ে ঘর স্বাধীনের নজর পড়া মাত্রই সে অত্যন্ত খুশির সাথে কথাগুলো বলল। এতটা খুশি সে হয়তো এর পূর্বে জীবনে বড়ই কম হয়েছে। স্বাধীন ভাবল এ যাত্রায় বুঝি এক সাংঘাতিক কোনো বিপদের হাত থেকে রক্ষা পেল সে। কিন্তু তখনও কি আর সে জানত যে তার সাথে এবার ঠিক কি ঘটতে চলেছে? তার জন্য কোন ভয়ানক বিভীষিকা ওত পেতে বসে আছে শিকারী সাপদের ন্যায় ঘাপটি মেরে। এতটুকু ভাবনা চিন্তা না করে মরিয়া হয়ে স্বাধীন ছুটে গেল সেই গ্রামটার নিকটে। একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে
বন্ধ দরজার বাইরে কিছুটা মৃদু গলা খাঁকারি দিয়ে সে বলল, বাড়িতে কেউ আছেন? দয়া করে একটিবার বাইরে বের হন, আমি বড় বিপদে পড়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। কেউ কি আছেন বাড়িতে? আমার কথা শুনতে পাচ্ছেন? বেশ অনেকবার ডাকাডাকি করার পরেও যখন কেউ ঘরের বাইরে বেরিয়ে এলো না, তখন এক প্রকার বাধ্য হয়েই দরজায় হাত দিয়ে মৃদু ঠেলা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে সেই ঘরের দরজাটা খুলে গেল। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ আছে ভেবেছিল স্বাধীন, কিন্তু আসলে দরজাটা ভেজানো ছিল। দরজার দুই পাল্লা ফাঁক হয়ে যাওয়া মাত্রই আবছা আলো অন্ধকারে নিমজ্জিত ঘরের ভেতর একবার খানিকটা ইতস্তত করে ঢুকে এলো সে। কিন্তু ঘরের ভেতর প্রবেশ করার পরেও কাউকে দেখতে না পেয়ে খানিকটা অবাক হলো। গলার আওয়াজ বেশ কিছুটা নরম করে স্বাধীন পুনরায় আবার বলে উঠল, কেউ কি আছেন? মুখের কথাটা শেষ করতে পারল না স্বাধীন। এগোনোর সময় নিচের মেঝেতে পড়ে থাকা কিছু একটার সাথে ধাক্কা লাগলো তার, কিন্তু এই জিনিসটা যে আসলে কি তা বুঝে উঠতে পারল না সে। প্যান্টের পকেটে হাত ভরে ফোনটা বের করে লাইট অন করতে সে যা দেখল, তাতে তার হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছে উঠে আসবার জোগাড় হলো। অপরিসীম ভয়ে ছিটকে কয়েক পা পিছিয়ে এলো সে সহজাতভাবে। ঘরের মেঝের মধ্যে পড়ে আছে একটা বেশ বড় সড়ো আকারের নরকঙ্কাল। গোটা গাটা শিরশির করে উঠল ভয়ে। কঙ্কালটার মাথাটা যেন তারই দিকে নিবদ্ধ। আশ্চর্যজনকভাবে কঙ্কালের মাথার খুলির কালো কালো দুই চোখের অক্ষিকোটরে যেন ক্ষুদ্র দুটি লাল আলোর বিন্দু জ্বলছে। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে এক বিকট শব্দে চিৎকার করে তাড়াতাড়ি স্বাধীন সে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর আরেকটি ঘরে প্রবেশ করল, কিন্তু সেই ঘরের ভেতর প্রবেশ করার পরেও সে দেখল ওই ঘরের মধ্যে থাকা ছোট্ট একটা তক্তার উপর বসে আছে দুটি কঙ্কাল। এই কঙ্কাল দুটি কোনো বাচ্চার। মেঝেতে আরও দুটি কঙ্কাল শুয়ে আছে। স্বাধীনের মাথার চুল খামচে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করল। সে বুঝতে পারল তার যেন দম বন্ধ হয়ে আসছে। এত উত্তেজনা, এত ভয় কোনো মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। সে দৌড়ে বেরিয়ে এলো ওই ঘর থেকে। গ্রামের প্রতিটা ঘরে, রাস্তার মোড়ে, গাছের তলায় আড্ডার ঠেকে কেবলমাত্র ঠিক ঠিক করছে নরকঙ্কাল। যেন আস্ত একটা গ্রাম বহু বছর আগে সম্পূর্ণ উজাড় হয়ে গিয়েছে, মহামারী কিংবা হয়তো অন্য কোনো কারণে। প্রাণপণ ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে আচমকা অসাবধানতায় মাটির উপর হুমড়ি খেয়ে পড়ল স্বাধীন। এতক্ষণে তার সমস্ত ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে গেছে চারিদিকে। এইসব বিষয় আর বিন্দু মাত্র হুঁশ নেই তার। এখন কেবলমাত্র নিজের প্রাণটুকু বাঁচাতে পারলেই হয়। জঙ্গলের গুল্মলতা পাতার ঝোপ ঠেলে এবার বাইরে বেরিয়ে এলো সেই সমস্ত কালো কুচকুচে লম্বা আকৃতির বিশিষ্ট ছায়াগুলো। তাদের মুখমণ্ডলের মধ্যে চোখের জায়গায় ধকধক করে যেন লাল কোনো বৈদ্যুতিক বাতি জ্বলছে। স্বাধীন খুব ভালোভাবেই বুঝতে পারল এরা আসলে কোনো জীবন্ত প্রাণী নয়, এরা আসলে এক একটি অশরীরী। স্বাধীনের মনের মধ্যে একটা আশঙ্কা উঁকি মারতেই গোটা গ্রাম জুড়ে একটা খলখলে হাসির রোল উঠল। আধশোয়া অবস্থায় উঠে বসে স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দেখল সমস্ত কঙ্কাল জীবন্ত হয়ে হাসতে হাসতে এগিয়ে আসছে তারই দিকে। কেউ কেউ আবার সরীসৃপ প্রাণীর মতো বুকে ভর করে বীভৎসভাবে এগিয়ে এসে উপস্থিত হয়েছে তার অত্যন্ত নিকটে। স্বাধীন বুঝতে পারল আর তার বেঁচে ফেরার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। সে একটা আস্ত অশরীরী গ্রামের মধ্যে প্রবেশ করেছে। এই গ্রামে জীবন্ত কোনো প্রাণী নেই। সকলেই আজ থেকে বহু বছর আগে কোনো এক কারণে মারা গিয়েছে, আর সেই সমস্ত মৃত ব্যক্তিদের অতৃপ্ত আত্মা এবং তাদের নর কঙ্কালগুলি অশরীরী রূপে বিচরণ করছে এই গ্রামে। সমস্ত কালো ছায়া ও নরকঙ্কালগুলি এসে গোল করে ঘিরে ধরল স্বাধীনকে। স্বাধীন কোনো রকমে নিজের দুই হাত জড়ো করে কাতর কণ্ঠে করুণ সুরে কাটা কাটা ভাবে বলল,
না, তোমরা তোমরা দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে প্রাণে মেরো না। আমি বাড়ি ফিরে যেতে চাই। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে দয়া করে এইভাবে তোমরা হত্যা করো না। শুনছেন রাতের ট্রেনে লোডশেডিং। এখনো পর্যন্ত গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, আর যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আর দেরি নয়, অল ডে সাসপেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। স্বাধীনের কথা শুনে প্রবল তাচ্ছিল্যের ভঙ্গিমায় অট্ট হাসিতে হেসে উঠল সেখানে উপস্থিত প্রতিটি অশরীরী ছায়ামূর্তি এবং তার সঙ্গে নরকঙ্কালগুলিও। তাদের ভাবখানা এমন যেন স্বাধীন তাদের কোনো এক ভারী মজার কথা বলে ফেলেছে। স্বাধীনের এইরকম মৃত্যু ভয় দেখে প্রতিটি অশরীরীর মধ্যে বুঝি ছড়িয়ে পড়েছে এক অপরিসীম আনন্দের জোয়ার। হাসি থামিয়ে তারা এবার বলল, হ্যাঁ, তুমি হয়তো এই জন্মে আমাদের কোনো ক্ষতি করনি ঠিকই, কিন্তু আগের জন্মে তুমি আমাদের চরম সর্বনাশ করেছিলে। আমাদের সন্তান, আমাদের পরিবার, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছিলে কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। আর আমরাও তোমাকে মূর্খের মতো বিশ্বাস করে, বা বলা ভালো অন্ধবিশ্বাস করে ঠকেছিলাম। আজ আমাদের এই ভয়ঙ্কর পরিণতি কেবলমাত্র তোমার কারণে। দেখো তো, তুমি কিছু দেখতে পাও কি না? অশরীরী প্রেতাত্মাদের কথা শেষ হতে না হতেই হঠাৎ করে স্বাধীনের মাথাটা প্রচুর যন্ত্রণা করতে আরম্ভ করল। মাথার ঠিক মধ্যিখানে এক তীব্র যন্ত্রণা শুরু হলো। দুই হাত দিয়ে চোখ বন্ধ করে মাথা চেপে ধরল স্বাধীন, আর দুই চোখ বন্ধ করা মাত্রই ছেঁড়া ছেঁড়া স্বপ্নের মতো কিছু দৃশ্য তার চোখের সামনে ফুটে উঠল। স্বাধীন দেখতে পেল একজন মধ্যবয়সী বলিষ্ঠ চেহারার পুরুষকে। সেই পুরুষ মানুষটির বেশভূষা দেখে সে বুঝতে পারল যে তিনি কোনো এক তন্ত্র সাধক। তার মাথার লম্বা লম্বা চুল বটগাছের ঝুড়ির মতো নেমে এসেছে নিচে। চোখের দৃষ্টি অত্যন্ত প্রখর, কপালে দুই ভ্রুর মাঝখানে লাল সিঁদুরের তিলক, চোয়াল কঠিন, মুখে ঘন গোঁফ দাড়ির জঙ্গল, পরনে লাল রক্ত বস্ত্র ও গলাসহ হাতের বাজুতে রুদ্রাক্ষের মালা। স্বাধীন এ পুরুষের সাথে তার নিজের মুখমণ্ডলের অনেকটা মিল পেল। এরপর সে দেখল আর একটা দৃশ্য। সেই তন্ত্রসাধক একটি গ্রামের মানুষদের মধ্যে বিতরণ করছে কিছু প্রসাদ জাতীয় খাবার, আর সেই খাবার খাওয়ার পর গোটা গ্রামের ছোট বড় মানুষেরা অসুস্থ হয়ে পড়ছে। তাদের মুখ দিয়ে কাঁচা রক্ত উঠে আসছে। কি হলো, দেখলে তো? তুমি এতক্ষণ যেই তন্ত্র সাধককে দেখলে, সে গত জন্মে তুমি নিজেই ছিলে। আগের জন্মে তোমার নাম ছিল ব্রহ্মানন্দ মহারাজ। তুমি আমাদের গ্রামে এসে এখানে আশ্রয় নিয়েছিলে। তিলে তিলে আমাদের গ্রামের মানুষের বিশ্বাস অর্জন করেছিলে। সকলে তোমার প্রতি ভরসা করতে আরম্ভ করেছিল, কিন্তু আমরা কেউ কোনো গ্রামের মানুষ ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে তোমার মনের মধ্যে ঠিক কি বিপুল পরিমাণে শয়তানি লুকিয়েছিল। তুমি কেবলমাত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য এক অত্যন্ত শক্তিশালী অভিচার ক্রিয়া করে আমাদের গোটা গ্রামের মানুষের প্রসাদের সাথে মারাত্মক এক ধরনের বিষ খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। তোমার ওই সাধনায় সিদ্ধি লাভের জন্য প্রয়োজন ছিল একাধিক জীবনী শক্তির, আর আমাদের গ্রামের শত শত মানুষের প্রাণ নিয়ে তুমি হয়ে উঠলে অনেক শক্তিশালী।
কিন্তু ওই যে কথায় বলে না, ধর্মের কাল বাতাসে নড়ে, সেক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এত কিছু করেও শেষ পর্যন্ত তুমি সাধনায় সিদ্ধ হতে পারলে না। আসলে যে কোনো সাধনায় সিদ্ধ হতে গেলে সেই মানুষটিকে পবিত্র মনের মানুষ হতে হয়, সকলের কল্যাণকর কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়। কিন্তু তুমি তো ছিলে সম্পূর্ণ বিপরীত। তাই তো ঈশ্বর তোমায় সেই মহাশক্তি দিলেন না, তার পরিবর্তে দিলেন পাপের উপযুক্ত শাস্তি। তোমার এক ভয়ানক দুরারোগ্য ব্যাধি হয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটল। ঠিক যেমন ভাবে আমরা মুখ দিয়ে রক্ত উঠে মারা গিয়েছিলাম, ঠিক সেই রকম ভাবেই তুমিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলে। কেবলমাত্র তোমার কারণে আমাদের একটা আস্ত গোটা গ্রাম পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সেই জন্মে আমাদের অতৃপ্ত আত্মা তোমার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারেনি। কেবলমাত্র তুমি অত্যন্ত শক্তিশালী একজন সাধক ছিলে বলে তোমার ধারের কাছে কোনো অতৃপ্ত আত্মা ঘেঁষতে পারত না। কিন্তু এই জন্মে তুমি আর সেই সমস্ত ক্ষমতার অধিকারী নও, নিতান্তই একজন সাধারণ মানুষ। তাই আমরা ঠিক করেছি গত জন্মের পাপের শাস্তি তোমায় এই জন্মে দেব। তাই তো সময়ের চক্রকে থামিয়ে দিয়ে তোমাকে নিয়ে এসেছি আমাদের সময়। আশা করি তুমি তা বুঝতে পারছো যে তুমি তোমার সাময়িক সময়ে মোটেই নেই। এই যুগ থেকে বহু প্রাচীন যুগে এসে পৌঁছেছ। যে অপরাধ, যে পাপ কাজ তুমি করেছিলে তার শাস্তি তোমার প্রাপ্য। কেবলমাত্র তোমার কারণে আজ অবধি আমাদের আত্মা মুক্তি পায়নি। প্রেতজনিতে আটকা পড়ে অভিশপ্ত দশায় ঘুরে বেড়াচ্ছি আমরা। ঘর ঘরে কর্কশ গলায় কথাগুলো প্রবল আক্রোশের সাথে বলল অশরীরীর দল। ভয়ের চোটে স্বাধীনের আত্মারাম ততক্ষণে খাঁচা ছাড়া হবার উপক্রম হলো। ঠকঠক করে রীতিমতো কাঁপতে শুরু করেছে সে। তার হাত পায়ে যেন কোনো জোর নেই। শরীরের প্রতিটি অঙ্গের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে সম্পূর্ণভাবে। প্রতিশোধের আনন্দে নরকঙ্কালগুলি হাড়ে হাড়ে খটখট শব্দ তুলে রীতিমতো নাচতে আরম্ভ করেছে উল্লাসে। অশরীরী ছায়ামূর্তিগুলি বিকটভাবে তালগাছের মতো লম্বা হয়ে ঈষৎ ঝুঁকে পড়েছে স্বাধীনের মুখের পানে। স্বাধীন নিজের দুই হাত জড়ো করে মিনতির সুরে বলল, আমাকে আমাকে তোমরা ক্ষমা করো। আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি করো জোরে। আমি অন্তর থেকে লজ্জিত, সত্যি ভীষণ লজ্জা বোধ করছি গত জন্মের কথা ভেবে। কিন্তু কিন্তু তোমরা আমাকে যে শাস্তি দেবার কথা বলছো সেই অপরাধ তো আমি এই জন্মে করিনি, করেছিলাম আগের জন্মে। তাহলে কেন এই জন্মের সম্পূর্ণ নিরপরাধ একজন মানুষ হওয়া সত্ত্বেও আগের জন্মের পাপের শাস্তি পাবো বলতে পারো? তোমরা তোমরা বিশ্বাস করো আমি এই জীবনে আজ অবধি কোনো অন্যায় কাজ করিনি কিংবা অন্যায়ের সাথে আপোষ করিনি। দয়া করে আমাকে প্রাণে মেরো না তোমরা। আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। বাড়িতে আমার বৃদ্ধ মা বাবা আছেন। আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই বয়সে তাদের কি হবে বলো তো? না না, তোমাকে কিছুতেই এত সহজে আমরা ছাড়ব না। কেবলমাত্র তোমার কারণে আমাদের সুখের সংসার তছনছ হয়ে গিয়েছিল। একটা আস্ত গোটা গ্রাম রাতারাতি ধ্বংস হয়ে গিয়েছিল। চারিদিকে পড়েছিল কেবল মানুষের প্রাণহীন মরদেহ আর আর সেই সমস্ত মৃত মানুষের আত্মা মুক্তি পায়নি। আমাদের এই রকম অভিশপ্তময় দশা কেবলমাত্র তোমার কারণে। অথচ তুমি বলছো কি না তোমায় ছেড়ে দিতে? তুমি নিরপরাধ একজন ব্যক্তি। হ্যাঁ, আমি মানছি যে আমার দ্বারা অপরাধ হয়েছে, কিন্তু সেটা তো আর এ জন্মে নয়, গত জন্মে। তোমরাই বলো
গত জন্মের পাপের ফল আমার এই জন্মে কেন ভোগ করতে হবে? আমি তো এই জন্মে কারোর কোনো ক্ষতি করিনি। আর তাছাড়া তোমরাই তো বললে যে আমার শেষ জীবনটা কেটেছিল বড় কষ্টে, বড় যন্ত্রণার মধ্যে দিয়ে। তোমরা ঠিক যেমনভাবে মুখ দিয়ে রক্ত উঠে মারা গিয়েছিলে, ঠিক তেমনভাবেই মারা গিয়েছিলাম আমিও। সুতরাং ঈশ্বর আমায় সেই একই যন্ত্রণা দিয়েছিল যা তোমরা ভোগ করেছিলে মরণকালে। আমি তো আমার পাপের শাস্তি পেয়েছিলাম। এরপরেও আমি তোমাদের প্রত্যেকের কাছে হাত জোর করে আমার প্রাণ ভিক্ষা চাইছি। দয়া করে আমায় প্রাণে মেরো না। আমাকে এবার যেতে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, এই কথা ঠিক যে তুমি এই জীবনে কোনো পাপ করনি, কিন্তু আমাদের কি হবে? আমরা মুক্তি পাবো কি উপায়ে? সারাটা জীবন কি এইভাবে এই অভিশপ্ত দশায় আটকা পড়ে থাকবো? না না, একেবারেই না। আমি একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, তাই আমি খুব ভালোভাবেই জানি যে অতৃপ্ত প্রেতাত্মাদের মুক্তি প্রদানের উপায় কি। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সকলের আত্মার মুক্তির ব্যবস্থা আমি করব। আমি নিজে তোমাদের পিণ্ডদানের মাধ্যমে যাবতীয় পরলৌকিক কাজকর্ম সম্পন্ন করব। আর পিণ্ডদান করলেই তোমরা মুক্তি পাবে। কেউ আর এই অভিশপ্ত জীবনের মধ্যে আটকে থাকবে না। সকলের নতুন জন্ম হবে। দেখো, ক্ষমাই তো পরম ধর্ম। আমি তোমাদের কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইছি। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। গত জন্মে যে মহা ভুল আমি করেছিলাম তা মার্জনা করো। স্বাধীনের এমন মিনতিতে এবার সত্যিই সেই সকল অতৃপ্ত প্রেতাত্মাদের দল একটু সদয় হলো তার প্রতি। তারা নিজেদের মধ্যে আলোচনা করে জানালো, আচ্ছা, বেশ, ঠিক আছে। তোমাকে বিশ্বাস করে আমরা একবার ঠকেছিলাম আগের জন্মে। এই জন্মেও আরেকবার না হয় তোমাকে বিশ্বাস করলাম। তবে আমরা যদি মুক্তি না পাই, তাহলে কিন্তু আবার একইভাবে সময়ের চক্রকে থামিয়ে দিয়ে তোমাকে টেনে আনবো আমাদের কাছে। আর তখন কিন্তু তোমার রেহাই থাকবে না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি অবশ্যই তোমাদের মুক্তি প্রদান করব। তোমরা সকলে এই অভিশপ্ত দশা থেকে মুক্তি পাবে অবশ্যই। কিন্তু হ্যাঁ, এই কার্যের জন্য তোমাদের সকলের নাম এবং গোত্রের প্রয়োজন হবে। তোমরা আমাকে সেই নাম গোত্র দেওয়ার ব্যবস্থা করো। স্বাধীনের কথা শেষ হতে না হতেই একটা সাদা কাগজ হাওয়ায় ভেসে তার কাছে উড়ে এসে পড়ল। সমস্ত অশরীরীর দল খনা গলায় বলল, এর মধ্যেই যাবতীয় সমস্ত কিছু লেখা আছে। তোমাকে তোমার সকল পাপ অপরাধ থেকে মুক্ত করলাম আমরা। আগের জীবনে তুমি যেরকম অন্যায় করেছিলে, আশা করছি এই জীবনে কখনো ভবিষ্যতে সেরকম অন্যায় কাজ করবে না। না হলে কি যে দশা হবে তা তো বুঝতেই পারছো। এত দূর অবধি বলে অশরীরীর দল এবং সেই সমস্ত নরকঙ্কালগুলো রাতের অন্ধকারাচ্ছন্ন কালো পরিবেশের মধ্যে পুরোপুরি মিলিয়ে গেল কর্পূরের ন্যায়। এতক্ষণ ধরে নিজের চোখে যা দেখল স্বাধীন, তা যেন অবিশ্বাস্য এক ঘটনা। তার হাতে ধরা কাগজটা প্যান্টের পকেটে ভরে সে কোনো রকমে প্রাণ বাঁচানোর তাগিদে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে পুনরায় সেই সরু মেঠো পথ ধরে বেরিয়ে এলো গ্রামের বাইরে। ঠিক তারপর ফাঁকা রেল লাইনের ধারে এসে নরম ঘাসের উপর বসে ভীষণ রকমের হাঁপাতে শুরু করলো। এই আতঙ্কের রাত সে কোনো দিনও ভুলতে পারবে না, মৃত্যু পর্যন্ত না। তার কানে যেন এখনো সেই অশরীরীদের বলা কথা, খলখল করে অট্টহাসির শব্দ, যাবতীয় সমস্ত কিছু বাজছে। মাথাটা কেমন যেন ভোঁ ভোঁ করছে। চোখের দৃষ্টি ক্রমশ ঘোলাটে হয়ে আসছে। এত বিপুল পরিমাণ বিভৎসতা আর স্বাধীনের স্নায়ু সহ্য করতে পারল না। একেবারে জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল ওখানে। বাবু, আরে ও বাবু, ওঠেন ওঠেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রবল ঝাঁকুনিতে জ্ঞান ফিরে এলো স্বাধীনের। চোখের পাতা খুলে তাকাতেই সে দেখল
চারিদিক ঝলমল করছে সূর্যালোকের তীব্র আলোয়। মাথাটা কেমন যেন ভার হয়ে রয়েছে। চোখের পাতা খোলা মাত্রই সে প্রথমটা ঝাপসাভাবে দেখলেও মাত্র কিছুক্ষণ পর পরিষ্কারভাবে দেখল তার সামনে প্রায় ঝুঁকে পড়েছে একজন মধ্যবয়স্ক স্থানীয় মানুষ। সেই মানুষটির পরনের পোশাক দেখেই বোঝা যাচ্ছে সে কোনো একজন কৃষক। ওই মানুষটি ভারী কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তারই দিকে। স্বাধীন কুনুয়ে ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসল। সেই অপরিচিত মানুষটি স্বাধীনের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনি ঠিক আছেন তো? আপনার এই অবস্থা হলো কি করে? আপনাকে দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। আপনি কোথা থেকে এলেন? আর এই রেল লাইনের ধারে জ্ঞান হারিয়ে পড়েছিলেন কেন? একসাথে এতগুলো প্রশ্ন শুনে কেমন যেন হকচকিয়ে গেল স্বাধীন। রাতে ঘটা ওই বীভৎস ঘটনা এক এক করে তার মনে পড়তে লাগল। রাতের গাঢ় কালো অন্ধকারে যে ঘটনাগুলো তার বুকের মধ্যে ভয় ধরিয়েছিল, এখন এই দিনের খটখটে আলোতে সেই সমস্ত ঘটনার কথা মনে পড়তেই সব কেমন যেন দুঃস্বপ্নের মতো ঠেকল। তীব্র মাথা যন্ত্রণা নিয়ে স্বাধীন প্যান্টের পকেটে হাত ভরতেই বুঝতে পারল কাগজটা এখনো সেখানেই ভরা আছে। তার মানে এই সব কিছু আসলে দুঃস্বপ্ন নয়, সবই তার সাথে বাস্তবে ঘটেছে। কিন্তু এ সমস্ত কথা এই লোকটিকে বলা যাবে না। এ সকল কথা যদি সে কোনো সুস্থ মানুষকে বলে তাহলে সকলেই তাকে পাগল বলে সন্দেহ করবে। কোনো রকমে স্বাধীন থমথমে মুখে মিথ্যার আশ্রয় নিয়ে সেই লোকটির উদ্দেশ্যে বলল, আর বলবেন না দাদা, কাল আমি ট্রেনে করে যাচ্ছিলাম সিমলাগড়, কিন্তু হঠাৎ করে একদল ডাকাতের খপ্পরে পড়লাম। তারা আমার কাছ থেকে সমস্ত কিছু লুট করে নিয়ে আমাকে ঠেলে ফেলে দিয়েছিল কামরা থেকে বাইরে। এখনো পর্যন্ত জীবিত আছি দেখে সত্যি ভগবানের কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। আপনি কি বলছেন বাবু? এ যে সাংঘাতিক ঘটনা। ঈশ্বর মঙ্গলময়, তাই তিনি আপনার প্রাণ রক্ষা করেছেন। বাবু, আপনি আর এখানে থাকবেন না। এই জায়গাটা খুব একটা ভালো নয়। এই জায়গার অনেক বদনাম আছে। যা হবার তা তো হয়েই গেছে। ভালোই ভালোই বাড়ি ফিরে যান। ওই যে সামনের ওই দিকে নিকটবর্তী স্টেশন পড়বে, সেখান থেকে ট্রেনে চড়ে সোজা বাড়ি চলে যান। আজ থেকে বহু বছর আগে এই জায়গায় একটা গ্রাম ছিল, কিন্তু এখন আর সেই সব কিছুই নেই। গোটা গ্রাম ধূলিসাৎ হয়ে গিয়েছিল এক অভিশাপের রাতে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আমার জ্ঞান ফেরানোর জন্য। ছি ছি বাবু, এ কি বলছেন? আমাকে ধন্যবাদ দেওয়ার বিন্দু মাত্র কিছু নেই। আচ্ছা, আপনি কি একাই যেতে পারবেন, নাকি আমি আপনাকে একটু সাহায্য করব? না না, আমি একাই যেতে পারবো। স্বাধীন এবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে হাঁটতে আরম্ভ করল নিকটবর্তী স্টেশনের উদ্দেশ্যে। গত রাতে তার যে অভিজ্ঞতা হয়েছে তা সে কখনোই ভুলতে পারবে না। স্বাধীন মনস্থির করল এতটুকু সময় অপচয় না করে সে বাড়ি থেকে সোজা গয়া যাবে এবং সেখানে এই সমস্ত মৃত গ্রামবাসীদের অতৃপ্ত আত্মাদের পিণ্ডদানের ব্যবস্থা করবে। শুনলেন রাতের ট্রেনে লোডশেডিং। আজকের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।